আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন আরো একটা স্টোরি, নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি হৃদয়। আমি বর্তমানে পাবনা জেলা ফরিদপুর থানা পাঁচপুঙ্গলি গ্রাম থেকে বলছি। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো, যে ঘটনাটা শুনলে হয়তো আজকে রাতে আপনার ঘুম হারাম হয়ে যাবে। সো প্রস্তুত থাকবেন ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য। আমি বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে। ঘটনাটা রাসেল ভাই আমাকে ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। বলতে শুরু করলেন রাসেল ভাই। আমার নাম রাসেল, ছদ্মনাম। আমার বাসা পাবনা জেলার কোনো একটা গ্রামে, কোনো একটা জায়গায়। সো আমি আমার বাড়ির ঠিকানা আমি বললাম না, জাস্ট ঘটনা বললাম। সো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 4 মাস আগে। তখন আমি নতুন চাকরি পেয়েছি, এখনো আমি সেই বাসাতেই রয়েছি। আমি নতুন চাকরি পাওয়ার জন্য অনেক কাপতাপ করলাম যে আমি চাকরি কোথায় পাই। আমার সবকিছু সার্টিফিকেট রয়েছে। তারপরে এক জায়গা থেকে খোঁজ আসে যে তুমি চাকরি পেয়ে গেছো, অ্যাপ্লাই করলে চাকরি হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে চাকরি হয়ে গেল। আবার মাত্র 2-3 দিনের ভিতরেই চাকরি হয়ে গেল। কিভাবে হলো কিচ্ছু বুঝতে পারলাম না। তারপরে আমি চাকরিতে জয়েন করে ফেলি। চাকরিতে জয়েন করলাম, ঠিক আছে, কিন্তু আমাকে তো থাকতে হবে নাকি? আমি কোথায় থাকবো? থাকার মতো কোনো জায়গা নাই, কোনো পরিবেশ নাই। এখন কি করব? কিচ্ছু বুঝতে পারছি না যে এখন কি করব আমি। তারপরে আমি আশেপাশে খোঁজ খবর করতে করতে হঠাৎ করেই একটা বাড়ি দেখতে পাই। মনে মনে ভাবলাম যে এই বাড়ি কি ভাড়া দেবে? বাড়িটা দেখতে প্রায় রাজপ্রাসাদের মতো, অনেকগুলো রুম আছে। আমি সেখানে একটা সাইনবোর্ড দেখতে পাই এবং সাইনবোর্ড দেখার পরে আমি সেই নাম্বারে ফোন করি। ফোন করার পরে 2-3 বার ফোন করলাম, তারপরে ফোনটা রিসিভ করলো। তারপরে আমি তার সাথে কথা বলি যে আমি একটা রুম খুঁজছি, কিভাবে করব? আপনার সাথে কি ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করা যেতে পারবে? ডাইরেক্ট সরাসরি আপনার সাথে আমি মিট করতে চাই। আমাকে এই রুম লাগবে, প্লিজ দেন। অপর সাইড থেকে আওয়াজ এলো, রুম আপনি পেয়ে যাবেন। আপনার থেকে আমি একটা পয়সাও নেব না। আমি এখানে একটা অসুস্থর ভিতরে পড়েছি। ওই রুমটা একদম ফাঁকা পড়ে রয়েছে। রুম নাম্বার 335। যাও, গিয়ে ওই রুমে উঠে পড়ো, কোনো টাকা পয়সা লাগবে না। আমি মনে মনে অনেক খুশি হলাম, কারণ এখনকার সময়ে রুম ভাড়া প্রায় 4 থেকে 5 হাজার টাকা মাস। যাই, রুমে উঠবো, সবকিছু প্যাক করে নেই, জিনিসপাতি যা আছে সবকিছু প্যাক করে নেই। আর হ্যাঁ, ঘটনার শুরুতে আমার বলাই হয়নি, আমি কোনো বিয়ে করি নেই। সো কোনো টেনশনই নাই আমার। আমি রুমের ভিতরে উঠে পড়ার পরে আমার সাথে 1-2 দিন কোনো সমস্যা হলো না। রান্না বান্না করে বিন্দাস লাইফে কাটাতে থাকি। তারপরে হঠাৎ করেই একদিন যেটা আমি শুনতে থাকি সেটা হচ্ছে যে অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ছাদের উপর থেকে কে যেন একজন হাঁটছে। মনে মনে ভাবলাম যে আমার সাথে এরকম হ্যালোসিলেশন হতেই পারে, সমস্যা নাই, হতেই পারে, স্বাভাবিক বিষয়। আমি সেটা উড়িয়ে দেই। মনে মনে ভাবলাম যে কোনো সমস্যা হবে না, ঘুমিয়ে পড়ি। মনে মনে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়ি।
তখন আর কোনো সমস্যা আমার সাথে হলো না। তারপরের দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি শুনতে পাই যে আমার গেটের ওই সাইডে অপর সাইড থেকে কে যেন একজন খট 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 করে আওয়াজ করছে। মনে মনে ভাবলাম যে হয়তো কেউ এসেছে। আমি উঠে বসার পরে আমি দরজাটা যেই খুলে দেব, দরজা খুলে দেওয়ার পরে আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে কেউ নাই। আমি মনে মনে ভাবলাম যে হয়তো কেউ আমার সাথে মজা করছে, কিংবা এটা আমার মনের ভুল। একা একা থাকি তো, আর ও কোনো সমস্যা নাই, যাই ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা আমি যেটা ফিল করতে থাকি সেটা হচ্ছে যে মানে আমার মেঝের উপরে দেখতে পাই যে অনেক পানি রয়েছে, কিন্তু এই পানিগুলো এলো কোথা থেকে আর এই পায়ের ছাপগুলো এলো কোথা থেকে আমি সেটা জানি না। আমি সকালবেলা উঠে সব কিছু মুছে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি বাসা বাইরে থেকে এসে আবার রুমে এসে দাঁড়িয়েছি। আসার পরে আমার নাকে একটা দুর্গন্ধ, একটা পচা একটা গন্ধ আসে, এবং এই গন্ধটা কিসের গন্ধ আমার পরিচিত মনে হলো যে এটা একটা মাংস পুড়ালে যেরকম গন্ধ আসে। আপনারা অনেকে জানেন যে মুরগির মাংস পুড়ালে যেরকম বাসনা বা গন্ধ আসে, ঠিক সেরকম গন্ধ আমার নাকে আসলো। আমি মনে মনে ভাবলাম যে হয়তো পাশের বাড়িতে হয়তো মুরগি রোস্ট কিংবা মুরগি পোড়াচ্ছে, হয়তো তারই গন্ধ। আমি উড়িয়ে দেওয়ার পরে আমি রাতে আবার আসি, কারণ আমার চাকরি শেষ করে আমাকে রাত 9টার সময় বাসাতে আসতে হয়। বাসাতে আসার পরে আমি শুয়ে পড়ার পরে আমি রাত আনুমানিক 11টার সময় আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, এবং সেই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে, কিভাবে আসে আমি কিচ্ছু বুঝতে পারি না। শুধুমাত্র 3D সাউন্ডের মতো চারিদিকে শুধু কান্নার আওয়াজ। কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে আমি জানি না, কিন্তু কান্নার আওয়াজ কোথা থেকে আসছে সেটাও আমি জানি না। আমার পুরো রুম একদম মানে ভিতর থেকে একদম আটকানো, কোনো বাইরে বাতাস যাওয়ার কোনো পরিস্থিতি নেই। জাস্ট এই আওয়াজটা কোথা থেকে আসছে। আমি উঠে বসে পড়ার পরে আমি অনুসন্ধান করতে থাকি যে এই আওয়াজটা কোথা থেকে আসে। তারপরে আমি আস্তে আস্তে আমার ড্রয়িং রুমে আমি চলে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে যে মনে হচ্ছে আমার পিছনে সেই বাচ্চাটা কাঁদছে। আমি পিছনের দিকে তাকাই, এবং পিছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পাই যে কিচ্ছু নাই। তারপরে আস্তে 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 সেই বাচ্চার আওয়াজটা সরে যায়। আমি যথারীতি রুমে এসে ঘুমিয়ে পড়ার আমি মনে মনে ভাবলাম যে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে কেন, আর 1 দিন 2 দিন হলে এটা আলাদা বিষয়, একটানা 4 দিন কেন? হ্যাঁ, কিসের জন্য এটা হচ্ছে? তারপরে আমি বাড়ির মালিককে ফোন করার পরে আমি যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে সেই বাড়ির মালিক বলছে, কি হয়েছে সাহেব, কি হয়েছে? আপনাকে আমি রুম দিয়েছি না? আপনি রুম পেয়ে গেছেন, ফোন কেন করেছেন? হ্যাঁ, ফোন কেন করেছেন আপনি? আর কখনো এই নাম্বারে ফোন করবেন না। আর হ্যাঁ, 1 মাস হয়ে গেলে পরে আপনি এখান থেকে চলে যাবেন, যদি প্রাণে বাঁচেন তো। আমি রীতিমতো অবাক হয়ে যাই যে ফোন থেকে বলে কি, মানে কিভাবে সম্ভব, বলে কি? হ্যাঁ, যদি বাঁচি মানে? তারপরে আমি তার ফোনটা কেটে দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার মোবাইলে আমি হায়াতুল কুরসি চালিয়ে দিয়ে রাখি। তারপরে আর কোনো সমস্যা আমার সাথে হয় না। প্রায় 15 দিন কেটে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি মানে আবারও দেখতে পাই যে আমার
রুমের ভিতরে অনেক পানি, আবার অনেক শব্দ ইত্যাদি ইত্যাদি বিষয়। আমি মানে রুম থেকে বেরোতেও পারছি না, আবার রুমের ভিতরে থাকতেও পারছি না। এখন আমি কি করব? এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার সমস্যা, আমি যদি এখানে থাকি তাও আমার সমস্যা। এখন আমি কি করব? প্রতিদিনের মতো আমি রাতে আয়াতুল কুরসি চালিয়ে দিয়ে রাখি, লুপ করে রেখে দেই, যাতে চালু হয়ে আবার স্টার্ট হয়ে যায়, মানে শেষ হয়ে আবার শুরু হয়। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ফোনটা চার্জে দিয়েই শুয়ে পড়ি। রাত আনুমানিক 11টার সময় কারেন্ট চলে যায়, এবং কারেন্ট চলে যাওয়ার পরে কি ভাবছেন? ঘটনা এখানেই শেষ? আরে না, ঘটনা সবে মাঝখানে হয়েছে। আর একটু অপেক্ষা করুন, তারপরেই ঘটনা শুনতে পারবেন, ফুল ঘটনা। তারপরে রাত 11টার সময় আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে যায় এবং মোবাইলটা বন্ধ হয়ে যায়। মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আয়াতুল কুরসি স্টপ হয়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি একদম পুরো ঘেমে ভিজে গেছি, এবং আমি আমার ফ্যানের উপরে তাকাই, এবং ফ্যানের উপরে তাকানোর পর আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা মেয়ের অবয়ব সেখানে ঝুলছে, এবং ঝুলে ঝুলে আমার দিকে তাকিয়ে মনে হচ্ছে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে যে আমাকে কিছু একটা বলতে চায়। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারি না। আমার গা হাত পা একদম ভিজে গেছে। তারপরে আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি মনে মনে পড়তে থাকি। তারপরে আমি উপরের দিকে তাকানোর পরে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে তার চোখটা একদম পুরো জল জল করে জ্বলছে এবং আমাকে কিছু একটা বলতে চায়। আমি বললাম যে তুমি আমাকে কি বলতে চাও? তুমি এরকম ভাবে তাকিয়ে রয়েছে কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? বলো প্লিজ। আমার একদম গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপরে আমি চোখটা বন্ধ করে যেই আমি বাম সাইডে একটু হেলান দেব, আমি দেখতে পাই যে সেই মেয়েটা নিচেই দাঁড়িয়ে রয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলেও সত্য রাসেল ভাই, যে আমাকে আমাকে একদম পুরোপুরিভাবে বশের মতো করে ফেলেছে। আমি আমার পা হাত পা কিছুই নাড়াতে পারছি না। আমি শুধু আমার মুখটাই নাড়াতে পারছি। আমি বললাম, কি চাও আমার কাছ থেকে? কি চাও তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ, তোমার দুইটা পায়ে ধরে আমাকে ছেড়ে দাও। যখন আমি এরকম ভাবে চিৎকার করতে থাকি, সে আমাকে বলে, চুপ কর, চুপ কর, তুই আমাকে বাঁচাতে পারিস, তুই আমাকে বাঁচাতে পারিস। আমি বললাম, আমি আপনাকে বাঁচাতে পারি মানে? আপনি কি বলছেন উল্টাপাল্টা? আপনার মাথা ঠিক আছে তো? সে বলে, আমার মাথা ঠিকই আছে। তুই আমাকে মুক্তি দিতে পারিস। আমি বললাম, কিভাবে? হ্যাঁ, কিভাবে মুক্তি দেব? আর কেই বা তুমি? সে বলে, আমার নাম চম্পা। আমাকে প্রায় 6 বছর আগে এখানে একজন মেরে ফেলেছিল। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই এসে আমাকে কিছু একজন গলা কেটে দিয়ে যায়। তারপরে থেকে আমি এখান থেকে আর বেরোতে পারছি না। আমাকে একটু বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। আমি বললাম, আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি একটু বলো। সে বলে, আমাকে মেরে সে চলে গেছে, কিন্তু যে ছুরিটা রয়েছে সেই ছুরিটা যদি তুমি এনে জ্বালিয়ে দাও তাহলে আমি মুক্তি পেয়ে যাব। প্লিজ
প্লিজ ওই ছুরিটা জ্বালিয়ে দাও, আমি এখান থেকে যেতে পারছি না, আবার ওই ছুরিটা জ্বালিয়ে দাও প্লিজ। তারপরে আমি ছুরিটা খুঁজতে থাকি এবং খুঁজতে খুঁজতে আমি পাই না। আমি বললাম যে আমি তো ছুরিটা পাচ্ছি না, এখন আমি কি করব? সে বলে, ছুরি তো তোমাকে খুঁজতেই হবে যদি তুমি প্রাণে বাঁচতে চাও তো। তারপরে আমি সামনের দিকে এগোতে থাকি এবং হুঁচুট খেয়ে পড়ে যাই। হুঁচুট খেয়ে পড়ে যাওয়ার পরে আমার সামনেই সেই ছুরিটা রয়েছে। তারপরে আমি সেই ছুরিটা নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে সে চিৎকার করে সেখান থেকেই মনে হয় চলে যায়। আমি তারপরে থেকে আর তাকে দেখতে পাই না। আমার মনে হয় সেই ছিল যে কান্না করত। আমার মনে হয় সেই ছিল যে প্রতিদিন এসে আমাদের রুমে এসে হাঁটাচলা করত। আমার মনে হয় সেই ছিল যে ছাদে হেঁটেছিল। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 আমাকে জানাবেন। অ্যান্ড রাসেল ভাই আশা করি যে এই ঘটনাটা সিলেক্ট হবে। আর তারপরে থেকে তিনি ফোন দিয়েছিলেন সেই নাম্বারে আর কোনোদিনও ধরে না। অ্যান্ড সেই বাড়িটা এখনো আছে। আমি অবশ্যই অবশ্যই আপনাকে একটা ফটো দেব। আসসালামু আলাইকুম। Spooky.